এদিকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে। এবার বেরিয়ে এসেছে সব ভয়ানক গোপন তথ্য। ডক্টর ইউনূসকে হত্যার পরিকল্পনা করেছিল শেখ হাসিনা বলে দিলেন কল রেকর্ডে। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সেখানে 118,27,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, জয় বাংলা থাকবে কি থাকবে না, মুজিববাদ থাকবে কি থাকবে না, সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে, সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল, যখন রাষ্ট্রভারটা হাতে নিল, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, নিরাপত্তা কেড়ে নিয়েছে। মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না, চলতে পারে না। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের এই নোবেল লরেট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব ভালো কথা। তো উনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে? আমরা যদি সেই প্রশ্নগুলি করি, সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই। যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল, সেটা একটা প্রশ্ন। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প, সেই প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর, যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য। জামানতবিহীন ঋণ দেবে, মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই, যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই প্রকল্পটাকে 1983 সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়, যেটা তখন জেনারেল এরশাদ ক্ষমতায়। এবং এই গ্রামীণ ব্যাংকে, এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা। আমাদের যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন, সেই সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। 86 সালে প্রথম এটা সংশোধনী করা হয়। গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য, সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে 75% ও 25% ধার্য করা হয়েছিল। আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয়, কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস, সেটা পেয়েছিল 90 সালে। 90 সালে 13ই আগস্ট ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে 1990 সালে 13ই আগস্ট ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায়। কাজে যোগদান করে 19 আগস্ট 1990 সালে। যিনি এমডি হিসেবে, তার বেতন ছিল 6,000 টাকা। 6,000 টাকা বেতনে সে চাকরি পায়, কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল। সেখান থেকে তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে। আর সেই থেকে আপনারা জানেন যে ইউনূস এই ব্যাংকের দায়িত্ব নেয়, কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয়। উচ্চ সুদের হার, মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয়, কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায়। আমি বেশি দূর বলতে চাই না, আমি একটা প্রশ্ন করবো। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে, সেখানে 118,77,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? এছাড়াও কিছুদিন আগে 2023 সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে। তখন দেখা গেল যে সেই চেকটা BFIU ওটা তদন্ত করে, এবং সেটা দেখা গেলো সেটা ইউনূসের ব্যক্তিগত চেক। ব্যক্তিগতভাবে টাকা রাখে। যখনই সে টের পেল যে টাকার খবর নেওয়া হচ্ছে, তখন সে ইউনূস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয়, যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই। এছাড়াও প্রায় 8 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে। তাছাড়া 2006 থেকে 8 ইউনূসের 47,89,96,652 টাকা ছিল। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল? এবং BFIU বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে
2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেলো, এর হিসাবটা ইউনুস যে দেশবাসীকে দিবে কিনা সেটাই আমার কথা। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। আপনারা আমেরিকা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক এক লেকচারে কত টাকা করে পেতেন? সেটাকে কি 118 কোটি টাকা হয়? হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা, সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সেই ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। মানে দাতা হচ্ছেন পুত্র, পিতা হচ্ছে গ্রহিতা। তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে, কোনোদিন অডিট করেনি, কোনোদিন কিছু করেনি। হুঙ্কার ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কি হুঙ্কার কোথায় দিলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন 5 আগস্ট গণঅভ্যুত্থানে বা হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে। কাকে বলছেন? সরকারের উদ্দেশ্যই তো, এবং সরকার সেটা খুব ভালোভাবে নিচ্ছে, নেয়ারই কথা। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো টিকে আছে তাদের জোরেই। আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই। যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, সারা বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে উঠা বসা করেন, তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই। তিনি বুঝে শুনে এগোচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হুমকিগুলো দিচ্ছেন, আরও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে। তিনি বলছেন 72 সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। এর মধ্যে আমাদের মানে তারা যে 72 সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান করে বা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করবে, সেইখানে যদি কেউ বাধা দিতে আসে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। এই হুঙ্কার কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? এসব করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা? 111-এর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে বিএনপির কাঁধে, যে বিএনপি 111 ডেকে নিয়ে আসতে চাইছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে। কিন্তু আমরা তো জানি যে 111-এর শিকার হয়ে বিএনপিকে কতটা খেসারত দিতে হয়েছে। বিএনপি নেতারা সেটি শুক্রবারও স্পষ্ট করে বলেছেন 111-এর সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে বিএনপিকে। তাহলে বিএনপি কেন 111 ডেকে নিয়ে আসবে? নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ বা সরকার 3 উপদেষ্টা যারা রয়েছেন, তাদের সঙ্গে সরকারের আতাতটি কোথায় আমরা তাই স্পষ্টই বুঝতে পারি। এদের বাইরে সরকারের অন্য আর যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে, তারাও তাদের সুরে সুর মিলাচ্ছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যেটি বলছিলাম যে তারা কোথায় নিয়ে যাচ্ছে, তারা কতটা সফল হবে, নিশ্চিত করে বলা যায় সফলতার দ্বার প্রান্তেও তারা যেতে পারবে না। এবং যে হুঙ্কার দিলেন যে যারা এর বিরোধিতা করবে, অর্থাৎ তারা যা চাইছে তার বিরোধিতা যারা করবে, তাদেরকে শেখ হাসিনার মতন ভয়ঙ্কর পরিণত ভোগ করতে হবে। আবার আসিফ মাহমুদ সরকারের আরেক উপদেষ্টা আবার একটু ভিন্ন স্টাইলে কথা বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতির ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের সবাইকে এক হতে হবে। জাতীয় ঐক্য কোনটা তারা যেটি বলছে সেগুলোই জাতীয় ঐক্য। এর বাইরে আর সব রাজনৈতিক দল যা বলছে সেগুলো কোনো কিছু ধর্তব্য নয়। তারাও ভালো জানে যে মানুষ কি চায়। কিন্তু এইভাবে জোর করে ক্ষমতায় থেকে কে বড় ফ্যাসিবাদী তার পরিচয় দিচ্ছে, কারা বড় ধরনের সবচেয়ে বৈষম্য সৃষ্টিকারী, সেগুলো নিশ্চয়ই মানুষের কাছে, মানুষের সামনে ধীরে ধীরে। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, জয় বাংলা থাকবে কি থাকবে না, মুজিববাদ থাকবে কি থাকবে না, সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে, সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনাগুলো কিভাবে ঘটছে সরকারের সমালোচনা করলেই সেটা সরকারের বিরুদ্ধে গেলেই সরকার এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে, এবং বর্তমানে বাক স্বাধীনতা আছে কিনা সেই আলোচনাও চতুর্দিকে চলছে। বাক স্বাধীনতা কি আদৌ আছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম জয় বাংলা থাকবে কিনা, মুজিববাদ থাকবে কিনা, এই আলোচনার মধ্যে নাগরিক কমিটির যে আহ্বায়ক পাটোয়ারি সাহেব, তিনি ঘোষণা দিয়েছেন জিয়াবাদও থাকবে না। জিয়াবাদ যখন থাকবে না তখন খালেদ মহিউদ্দিনের ঠিকানায় তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন, সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন, সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন, কিভাবে কি
এমন আলাদিনের চেরাগ পেয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা, গণসম্বর্ধনা, গার্ড অফ অনার এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায় সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল। জিয়াবাদ থাকবে না এই মন্তব্য যখন তিনি করেছেন, তখন উপদেষ্টা নাহিদ আলম মন্তব্য করেছেন দুদিন আগে যে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই কথা বলে বিএনপির রোষানলে পড়েছেন তিনি, এবং উল্টা যে সমালোচনাটা হচ্ছে তার এই কথার, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড মিলে যাচ্ছে। আওয়ামী লীগকে একদিকে ফ্যাসিস্ট বলে সেই একই কর্মকাণ্ড বর্তমান সরকার করছে, এমন আলোচনা সমালোচনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি পুঁজিতে, সরকারি টাকা খরচ করে যে আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের যে সফর আমরা লক্ষ্য করেছি, তোরণ নির্মাণ লক্ষ্য করেছি, হেলিকপ্টার বিমানে চড়ার যে ব্যাপারগুলো লক্ষ্য করেছি, সেগুলো এই সরকারের উপদেষ্টারাও করছেন, এমন আলোচনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্প্রতি হেলিকপ্টার সফর, তিনি এর কম্বল বিতরণকে কেন্দ্র করে 23 বার হেলিকপ্টারে চড়েছেন, এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে বলেন 30,000 টাকার কম্বল বিতরণ করার জন্য 10-12 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিয়েছেন তিনি। হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল স্কয়ার গ্রুপের হেলিকপ্টার। সেই হেলিকপ্টারের ভাড়া কোথায় থেকে এসেছে, সরকারি দপ্তর থেকে এসেছে কিনা, সেগুলো একসময় তদন্তে বের হবে, এমন আলোচনা বিভিন্ন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে, তখন আমরা গতকালকে দেখেছিলাম চিত্রনায়িকা পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীন দেশে আমার নিরাপত্তা কেন থাকবে না, আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগব, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরকম স্ট্যাটাস দেওয়ার পরে আজকেই দেখা গেল পরিমণির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই কথার জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমনটা নয়। পরিমণির যে মামলা ঝুলছিল, বোট ক্লাব মামলা, সেই মামলার শুনানিতে আজকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং অনেকে গতকালকে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মিলিয়ে দেখতে চাচ্ছেন, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে। আদতে কি পরিমণির ওই স্ট্যাটাস সরকারের বিপক্ষে গিয়েছে বলে সরকার আজকে কোর্টকে, আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন, নাকি আদালত তার স্বাধীনভাবে তার মতো করে স্বাধীন আদালত চলছে, সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে চতুর্দিকে। আলোচনার ফলাফল কি হবে সেটা অবশ্য বলা মুশকিল। এদিকে আওয়ামী লীগ জয় বাংলা, মুজিববাদ, জিয়াবাদ এগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন আজকে উপদেষ্টা রেজওয়ানা তিনি বললেন যে উপদেষ্টা থাকা অবস্থায় ছাত্র উপদেষ্টারা সরকারের সুবিধা নিয়ে দল গড়ার কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যদি কেউ দল গঠন করতে চায়, দলের হয়ে কাজ করতে চায়, তাহলে সরকার থেকে বের হয়ে গিয়েই করবেন। কিন্তু এখনই করছেন কিনা সেই প্রশ্নের খুব একটা সদুত্তর তিনি দিতে পারেননি, কারণ বিভিন্ন জায়গায় সফর, বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের সফর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কম্বল বিতরণের সফর, এই সফরগুলো প্রশ্ন তুলছে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টারা সরাসরি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ শুরু করেছে। সেই কাজ শুরু করেছেন কিনা তারা আদতেও, সেই প্রশ্নের উত্তরে ডক্টর রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা, তিনি এক ধরনের দায়সারা গোছের উত্তর দিয়েই দিলেন। উত্তরে খুব একটা যে সমাধান মিলল সেটা নয়। উপদেষ্টারা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সফর করছেন কিনা এর উত্তর কিন্তু এখনো বাকি রয়েছে। এর সদুত্তর আসলেই প্রয়োজন, কারণ একটা ফ্রেশ ইমেজ তৈরি করার জন্য, একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য সরকারের এই উত্তরগুলো খুবই প্রয়োজন। এরকম আলোচনা যখন চলছে, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন রকম গণমাধ্যমে সাক্ষাৎকারের ঘটনা আমরা দেখছি। অনেক নেতাকর্মী এরই মাঝে গত একদিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন সাজানোর চেষ্টা করছে, এবং একাধিক গণমাধ্যমে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করেছেন যে 26শে মার্চের মধ্যেই তারা দেশে ফিরবেন। 26শে মার্চের মধ্যেই আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইছেন।